চণ্ডীপুর নামে একটি ছোট গ্রামে জন্ম হয় একটি মেয়ের। তার নাম রাখা হয় সুভাষিনী, যে নামের অর্থ মিষ্টি ভাষায় কথা বলা। কিন্তু জন্মের পরেই বোঝা যায় সে কথা বলতে পারবে না। ধীরে ধীরে সবাই তাকে শুভা বলে ডাকতে শুরু করে। দুই বড় বোনের বিয়ে হয়ে গেলে সংসারে আর কোনো উৎসবের কথা থাকে না। ঘরের কোণে নীরবে থেকে যায় শুভা, বাবা মায়ের দুশ্চিন্তার এক স্থায়ী কারণ হয়ে। ছোটবেলা থেকে শুভা বুঝে যায় সে আলাদা। তার সামনে দাঁড়িয়েই মানুষ তার ভবিষ্যৎ নিয়ে কথা বলে। তার বিয়ে হবে কিনা, সে কার বোঝা হবে, এসব আলোচনা চলে। সে কিছু বলতে পারে না, শুধু বড় বড় চোখে তাকিয়ে থাকে। এই তাকিয়ে থাকাই একসময় তার ভাষা হয়ে ওঠে। কিন্তু মানুষ সেই ভাষা বুঝতে চায় না। তার মা শুভাকে নিজের ত্রুটি মনে করেন, নিজের গর্ভের লজ্জা বলে ভাবেন। বাবা যদিও তাকে একটু বেশি স্নেহ করেন, তবু সেই ভালোবাসা নীরব, অসহায়। শুভার চোখ ছিল তার সবচেয়ে বড় শক্তি। সেই চোখে কখনো গভীর দুঃখ, কখনো নিঃশব্দ প্রশ্ন, কখনো স্বপ্নের আভাস দেখা যেত। অন্য শিশুরা সেই চোখে তাকিয়ে অস্বস্তি বোধ করত। তারা তাকে এড়িয়ে চলত, খেলায় ডাকত না। ফলে শুভা একা হয়ে পড়ে। সে কারো সঙ্গে ঝগড়া করে না, কারো কাছে কিছু চায় না। নিজেকে আড়াল করাই তার অভ্যেস হয়ে যায়। তাদের বাড়ি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট নদীর ধারে। এই নদী খুব বড় নয়, কিন্তু সারাক্ষণ বয়ে চলে, চুপচাপ নিজের কাজ করে যায়। শুভা এই নদীটাকে খুব ভালোবাসে। কাজের ফাঁকে সে নদীর ধারে এসে বসে থাকে। নদীর জল, মাঝির গান, পাখির ডাক, গাছের পাতার মর্মর সব মিলিয়ে যেন প্রকৃতি তার হয়ে কথা বলে। মানুষ যে ভাষা বোঝে না, প্রকৃতি সেই ভাষায় শুভার সঙ্গে কথা বলে। দুপুরবেলায় যখন গ্রামটা হঠাৎ থেমে যায়, তখন শুভার সবচেয়ে প্রিয় সময়। নৌকা চলে না, মানুষ ঘুমায়, চারপাশ নিঃশব্দ। সেই সময় বোবা প্রকৃতি আর বোবা মেয়ে পাশাপাশি বসে থাকে। এই নীরবতার মধ্যেই শুভা সবচেয়ে বেশি নিজের মতো হতে পারে। মানুষের চেয়ে প্রাণীদের সঙ্গে তার সম্পর্ক অনেক গভীর। গোয়ালের দুই গাভী সর্বশী আর পাঙলি তার সবচেয়ে কাছের বন্ধু। তারা তার কণ্ঠ শুনতে পায় না, কিন্তু তার মন বুঝতে পারে। শুভা যখন কষ্ট পায়, তারা কাছে এসে দাঁড়ায়, গা ঘেঁষে তাকে সান্ত্বনা দেয়। ছাগল আর বিড়াল ছানাও তাকে ভালোবাসে, কিন্তু গাভীদের সঙ্গে তার সম্পর্কটা আলাদা। গ্রামের মানুষদের মধ্যে একমাত্র প্রতাপই তার নীরব সঙ্গ মেনে নেয়। প্রতাপ অকর্মণ্য, সারাদিন মাছ ধরেই সময় কাটায়। নদীর ধারে মাছ ধরতে ধরতে তার সঙ্গে প্রায়ই শুভার দেখা হয়। তারা পাশাপাশি বসে থাকে, খুব বেশি কিছু না করেই। প্রতাপ কথা বলতে ভালোবাসে না, আর শুভা পারে না। এই নীরবতাই তাদের বন্ধন। প্রতাপ আদর করে তাকে সু বলে ডাকে। যেখানে কোনো করুণা নেই, আছে স্বাভাবিক আপন ভাব। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শুভার মনে অদ্ভুত পরিবর্তন আসে। সে নিজের অস্তিত্ব টের পেতে শুরু করে। রাতে পূর্ণিমার আলোয় সে ঘর থেকে বেরিয়ে চাঁদের দিকে তাকায়। বিশাল আকাশের নিচে দাঁড়িয়ে সে নিজেকে খুব ছোট, খুব একা মনে করে। কিছু বলতে চায়, কিন্তু পারে না। সেই না পারার যন্ত্রণাই তার ভেতর জমতে থাকে। এই সময়ে তার মা আরও চিন্তিত হয়ে পড়েন। চারদিকে পরামর্শ শুরু হয়। অবশেষে ঠিক হয় শুভাকে কলকাতায় নিয়ে যাওয়া হবে। শুভা পুরো বিষয়টা বোঝে না, কিন্তু এক অজানা ভয় তার মনে বাসা বাঁধে। সে বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে কিছু জানতে চায়, কিন্তু তারা কিছুই বলে না। যাবার আগের দিন সে তার শৈশবের সখীদের কাছে যায়। তাদের খাওয়ায়, জড়িয়ে ধরে, চোখ ভরে দেখে। তার চোখের জল থামানো যায় না। সেদিন রাতেই চাঁদের আলোয় সে নদীর ধারে এসে দাঁড়ায়। নিজের চেনা পৃথিবী, নদী, গাছ, নীরবতা সব কিছুকে ছেড়ে যেতে তার মন চায় না। সে নিঃশব্দে যেন মাটিকে আর নদীকে আঁকড়ে ধরে বলে ওঠে, আমাকে যেতে দিও না। কিন্তু শুভার এই কথা কেউ শোনে না। তার কণ্ঠ নেই, আর তাই তার আকুতিও শব্দহীন থেকে যায়। গল্প শেষ হয় এই নীরবতাতেই, একটি বোবা মেয়ের অসীম বেদনা আর প্রকৃতির সঙ্গে তার গভীর নির্বাক বন্ধনের মধ্যে।